আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের সর্বশেষ লেকচার মোস্ট প্রবলিটা আমরা আকরিক সম্পর্কে জানবো। হ্যাঁ, আকরিক নিষ্কাশন, ধাতু নিষ্কাশন এবং ফাইনালি সংকর ধাতু সম্পর্কে। ঠিক আছে, আকরিক কি? আকরিক তো আমরা পর্যায় সারিতে যে 118টা মৌল পেয়েছি, 118টা মৌলই কিন্তু প্রকৃতিতে ওপেনলি পাওয়া যায় না, কিংবা এদের সলিড বা মৌলিক অবস্থায় পাওয়া যায় না। এদেরকে বিভিন্ন সংমিশ্রণ রূপে পাওয়া যায়। হ্যাঁ, তো এদেরকে যে ভেজাল সহ পাওয়া যায় সংমিশ্রণ রূপে, দেন অনেক পদ্ধতি ফলো করে ধাতু নিষ্কাশন পদ্ধতিতে আমরা ধাতুগুলো পৃথক করি, বা যেগুলো কম সক্রিয় এগুলোকে অনেক সময় প্রকৃতিতে উন্মুক্ত বা সলিড আকারে পাওয়া যায়, কম সক্রিয় যেগুলো পূর্ণাঙ্গ রূপে, বাট ম্যাক্সিমামে আমাদের আকরিক রূপে পাওয়া যায় এবং তাদেরকে আমাদের পৃথক করতে হয়। তো এটাই বলা হচ্ছে মাটির তলদেশ থেকে উপরিভাগ থেকে যা পাবো, মাটির তলদেশ, মাটির নিচে কিংবা উপরিভাগ, অলমোস্ট উপরিভাগ থেকে যা পাবো তা হচ্ছে খনিজ। এবং আকরিক কি? যেই খনিজ থেকে আমরা লাভজনকভাবে ধাতু কিংবা অধাতু পাবো সেটা হচ্ছে আকরিক। তাহলে আকরিকের সংজ্ঞা কী হবে? যেসব খনিজ থেকে লাভজনকভাবে, যে খনিজ থেকে ধাতু অধাতু পাওয়া যায় সেটা হচ্ছে আকরিক। তাহলে পার্থক্য আছে কিন্তু খনিজ এবং আকরিকের মাঝে। সব আকরিক আমাদের খনিজ, কিন্তু সকল খনিজ আকরিক না। কেন? তলদেশ বা মাটির উপর থেকে যাই পাবো সেটাই খনিজ, সেটা যে কোনো কিছু হইতে পারে। আকরিক হচ্ছে লাভজনকভাবে যে খনিজ থেকে শুধু ধাতু পাবে সেটা হচ্ছে আমাদের আকরিক। ওকে, তো খনিজ হওয়ার জন্য শর্ত হচ্ছে মাটির তলদেশ কিংবা উপরিভাগ থেকে পাইলেই সেটা খনিজ হচ্ছে। আকরিক হওয়ার শর্ত হচ্ছে খনিজ তো হবেই, সাথে এটা লাভজনকভাবে পাইতে হবে। তাহলে সকল আকরিক কিন্তু খনিজ, কিন্তু সকল খনিজ আকরিক না, কারণ সকল খনিজ যে লাভজনকভাবে আমরা নিষ্কাশন করতে পারবো তাও তো না, সেজন্য সকল খনিজ আকরিক না। ঠিক আছে, তো আমরা প্রকৃতিতে এখানে গ্যালেনার সংকেত দেওয়া হচ্ছে লেড সালফেট। এই গ্যালেনা থেকে আমরা লেড পাই, প্রকৃতিতে গ্যালেনা থেকে লেড পাই অনেক প্রসিডিউর ফলো করে। এবং হেমাইট হচ্ছে আয়রনের আকরিকের নাম, এগুলো আসে কিন্তু। এই হেমাইট হচ্ছে আয়রনের আকরিকের নাম, যেটা সংকেত হচ্ছে Fe2O3। এবং এই আয়রনের আকরিক থেকে আমরা ফাইনালি পাবো আয়রনটা, বা হেমাইট থেকে আয়রনটা পাবো। ঠিক আছে, ওকে। তো এরপরে আমরা দেখব ধাতু নিষ্কাশন। তাহলে আমরা এখানে পাচ্ছি আকরিক হচ্ছে ধাতু এবং অধাতু পাওয়া যায়। তো ধাতুও হইতে পারে, অধাতু উপায় হইতে পারে। হ্যাঁ, তো আমরা যেই উপায়ে ধাতুটাকে আকরিক থেকে পৃথক করব সেটাই হচ্ছে আমাদের ধাতু নিষ্কাশন পদ্ধতি। তা ধাতু নিষ্কাশন পদ্ধতি মানে কি? যেই উপায়ে আকরিক থেকে ধাতুটাকে ধাতুটাকে আমরা পৃথক করবো, এটা হচ্ছে ধাতু নিষ্কাশন পদ্ধতি। এই ধাতু নিষ্কাশন পদ্ধতি ধাতুকে সক্রিয়তার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কম সক্রিয় ধাতু, মোটামুটি সক্রিয় ধাতু, অধিক সক্রিয় ধাতু। কম সক্রিয় ধাতু মানে এটা খুব সহজে কারোর সাথে বিক্রিয়া করবে না। মোটামুটি সক্রিয় মানে মিডিয়াম লেভেলে। অধিক সক্রিয় ধাতু মানে এক অবস্থায় থাকবেই না, তারা যে কোনো অবস্থায় যে কোনো রকমভাবে কারোর সাথে বিক্রিয়া করে ফেলতে পারে। কম সক্রিয় ধাতু খুব সহজে বিক্রিয়া করবে না, তার মানে কি এদেরকে মৌলিক অবস্থায় পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেমন অরাম বা স্বর্ণ, প্লাটিনাম, সিলভার বা রূপা, এগুলাকে আমাদের প্রকৃতিতে অনেক সময় পিওর আকারে পাওয়া যায়, কোনো মিশ্রণ ছাড়া, ভেজাল ছাড়া। মোটামুটি সক্রিয় ধাতু, মোটামুটি এটা কম সক্রিয় না, অধিক সক্রিয় না, মাঝামাঝি। অধিক সক্রিয় ধাতু মানে খুব সহজেই বিক্রিয়া করবে, এবং বিক্রিয়া করে তারা বিভিন্ন যৌগ যেমন অক্সাইড, সালফাইড, নাইট্রেট, কার্বনেট ইত্যাদি ফরম্যাটে তারা বিদ্যমান থাকবে। পরবর্তীতে অনেক প্রসিডিউর ফলো করে আমাদেরকে এদেরকে পৃথক করতে হয়। কী পদ্ধতি? বিজারণ পদ্ধতি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, ইলেকট্রোলাইসিস। এই পদ্ধতিগুলো ফলো করে আমরা অধিক সক্রিয় ধাতুর যে বিভিন্ন ফর্ম থাকবে, বক্সাইড, সালফাইড, নাইট্রেট, এগুলো আমরা পৃথক করব। আমাদের বক্সাইড হলো অ্যালুমিনিয়ামের আকরিক, যেটা অধিক সক্রিয় একটা ধাতু, এগুলো বলা যায় আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ধাপ। এছাড়া আকরিককে আমাদের বিশুদ্ধকরণে আরও কিছু প্রক্রিয়া আছে, যেমন চূর্ণ বিচূর্ণকরণ, ঘনীভবন, ঘনীকরণ, বিশুদ্ধকরণ। এই প্রক্রিয়া ফলো করে আমরা আকরিককে পৃথক করি। আমাদের এখানে আসলে আর কিছুই নেই বিস্তারিত। হ্যাঁ, যদিও 9-10 আগের বই এগুলো আরও বিস্তারিত ছিল। ওকে, তো এখন আমরা পড়ব সংকর ধাতু। সংকর ধাতু বিষয়টা কি? সংকর মানে হচ্ছে মিশ্রণ, তাই না? একাধিক কোনো কিছুর মিশ্রণ। আচ্ছা, তো সংকর ধাতু মানে হচ্ছে একাধিক ধাতুর মিশ্রণ। সংকর ধাতু মানে হচ্ছে
একাধিক ধাতুর মিশ্রণ, সংমিশ্রণ। একাধিক ধাতুর মিশ্রণকে আমরা বলবো সংকর ধাতু। হ্যাঁ, তো আমরা যখন একাধিক ধাতুকে গলায় যখন এদেরকে একসাথে করব, যে নতুন একটা ধাতু পাবো সেটার নামই হচ্ছে সংকর ধাতু। একাধিক ধাতুকে গলিয়ে তখন তাদেরকে পরস্পরের সাথে মিক্স আপ করে একটা নতুন ধাতু পাইলে সেটার নামই হয়ে যাবে আমাদের সংকর ধাতু। এবং এই সংকর ধাতু ব্যবহার করে আমাদের প্রাচীন তাম্রযুগে মানুষ গয়না, তারপর হচ্ছে তাদের যে অর্নামেন্টস এবং বিভিন্ন ধরনের হাতিয়ার যন্ত্রপাতি এগুলো আসলে তৈরি করতো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সংকর ধাতুর যে বিষয়, ওটা ব্রোঞ্জ এবং বিভিন্ন হাতিয়ার যন্ত্রপাতির কথা বলা হয়েছে আমাদের বইয়ে। বিভিন্ন সংকর ধাতুর উদাহরণ আছে, যেমন ব্রোঞ্জ, তারপর হচ্ছে স্টিল, স্টেনলেস স্টিল। হ্যাঁ, ব্রোঞ্জের মাঝে আমরা দেখতে পাবো কপার বা তামা। কপার পাবো 80 থেকে 88%। মানে ব্রোঞ্জ সংকর ধাতুতে আমরা যদি কপার 80 থেকে 88% দিই, টিন দিব আমরা 5 to 12%। ঠিক আছে, টিন বা SN দিব আমরা 5 to 12%। এই দুইটা সংমিশ্রণ আমরা পাবো ব্রোঞ্জ নামক একটা সংকর ধাতু। এরপর আমরা যদি স্টিল বানাইতে চাই, লোহা দিব 80 থেকে 99%, কার্বন দিব 1 to 2%। এই দুইটা সংমিশ্রণ আমরা পাবো স্টিল নামক একটা সংকর ধাতু। স্টেইনলেস স্টিল, মরিচাবিহীন ইস্পাত। হ্যাঁ, মরিচাবিহীন স্টিল। তো এই ক্ষেত্রে আমরা আয়রন দিব এত %, 70 to 74%, ক্রোমিয়াম দিব 17 থেকে 19%, নিকেল দিব 7 to 9%, দেন আদার কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, এই যৌগগুলা বা মৌলগুলো আমরা ইউজ করব অল্প পরিমাণে। তো স্টেনলেস স্টিল পাবো। স্টেনলেস স্টিল মানে এটা মরিচাবিহীন ইস্পাত, মরিচা ধরবে না, এখানে এমনভাবে এটা তৈরি করা হয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের সংকর ধাতুর বিভিন্ন প্রকারভেদ এবং এদের যে সংমিশ্রণ অনুপাত, এটা একটু মাথায় রাখা লাগবে, আসতেই পারে পরীক্ষায়। এছাড়া আমাদের গোল্ডের সাথে আমরা জানি আয়রন মেশানো হয় এই করে সংকর করে, কারণ আমাদের যেটা 24 ক্যারেট গোল্ড, হ্যাঁ 24 ক্যারেট অরাম কিন্তু এটা মানে নির্দিষ্ট শেপ দেওয়া যাবে না। আমাদের অর্নামেন্টসগুলোতে নির্দিষ্ট শেপ থাকতে হবে, তাই না? এরকম কিছু শেপ দিতে হবে। তো এই শেপ দেওয়াটা পসিবল হয় না, মানে একটু মানে নরম হয়, এটা খুবই নরম হয় কারণ আয়রন যদি না থাকে। তো এটার সাথে কিছু ভেজাল মেশানো হয়। ভেজাল কী করা হয়, এটাকে আয়রন প্লাস অরাম করা হয়, খুব অল্প পরিমাণে যদিও, এবং তখন এটা হয় 22 ক্যারেট। তো এখানে আমাদের কিছু পার্সেন্টেজ আছে, যদি এগুলো আমাদের বইয়ে নাই তাই বলা হচ্ছে না। 24 ক্যারেটে পুরোপুরি 100%ই স্বর্ণ বা অরাম। 22 ক্যারেটে হচ্ছে আমাদের অরামের সাথে কিছু আয়রন মেশানো হয়, এটাকে দৃঢ় করার জন্য 22 ক্যারেট। দেন এরকম আরও অনেক ক্যারেট পাওয়া যায়, 21 ক্যারেট, এরকম আর কি। হ্যাঁ, তো এটাই হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের এক প্রকার সংকর ধাতুর উদাহরণ। তো আমাদের বইয়ে এতটুকুই বলা আছে। এছাড়া রান্নার পাত্র, তারপর হচ্ছে রান্নার কাজে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী, চিকিৎসা কাজে বিভিন্ন যন্ত্র সামগ্রীতে আমাদের এই ধাতু নিষ্কাশনের যে সংকর ধাতুর যে প্রোডাক্ট, এগুলো ইউজ করা হয়। দৈনন্দিন জীবন আমরা অনেক ক্ষেত্রেই সংকর ধাতুটা ইউজ করি। তো এই অধ্যায়ে আমরা শেষ করেছি। আমরা পড়েছি কীভাবে যে রাসায়নিক বন্ধন গঠিত হচ্ছে, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এবং এর আগে যোজনী যোজ্যতার যে প্রকারভেদ, এগুলো ফাইনালি আমরা সংকর ধাতু এবং আকরিক দিয়ে আমাদের অধ্যায়টা শেষ করছি। আসসালামু আলাইকুম।